জয় হিন্দ বন্ধুরা। আপনি কখনো ভেবে দেখেছেন যে আমাদের দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিভিল অফিসার হতে গেলে একটি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, কিন্তু আপনি যদি আমাদের দেশের জনপ্রতিনিধি হতে চান, অর্থাৎ এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হতে চান, তাহলে কি তার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে? না, নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন এই নিয়ম, এবং অনেকের মনেই এই প্রশ্ন আগে থেকেই উঠেছে বা অনেকেই হয়তো চায় যে আমাদের দেশে যেন নেতা মন্ত্রীদেরও একটি শিক্ষাগত যোগ্যতাকে বাধ্যতামূলক করা হয়। তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে, আজকের এই ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ অবধি দেখেন, তাহলে হয়তো আপনার মত পরিবর্তন হতে পারে, অথবা আপনি যেই মতে বিশ্বাস করেন সেই মতটি আরো দৃঢ় হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে আমি বলছি যে আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন, তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন, যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। मिल गया, लेकिन एक चीज याद रखना, अगली बार जब भी अपना वोट दो, किसी पढ़े लिखे इंसान को अपना वोट देना, ताकि ये सब कुछ दोबारा जीवन में ना झेलना पड़े। ठीक है, चलो ठीक है, नेक्स्ट टाइम ध्यान रखिएगा, ऐसे इंसान को चुने जो पढ़ा लिखा हो, ठीक है, जो समझ सके चीजों को। যদি আপনি পরিসংখ্যানের ভিত্তিতে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশের যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টের 73% যে সাংসদ বা এমপি রয়েছে তারা গ্রাজুয়েট, এবং এই 73%-এর মধ্যে 25% যারা এমপি রয়েছে তারা মাস্টার্স কমপ্লিট করেছে, এবং এই 25%-এর মধ্যে মাত্র 4% যারা এমপি রয়েছে তারা পিএইচডি কমপ্লিট করেছে। অপরদিকে যদি আপনি দেখেন যে আমাদের দেশে যত এমএলএ রয়েছে, সেই সকল এমএলএ এর মধ্যে মাত্র 25% এমএলএ গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছে। এখন বেশ কিছু তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি, বা বেশ কিছু তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে এটা বলা হয় যে আনুমানিক ক্ষেত্রে যে জনপ্রতিনিধি যত বেশি শিক্ষিত হয়, সেই জনপ্রতিনিধির তত দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং একজন জনপ্রতিনিধি যত বেশি শিক্ষিত হয়, তার এলাকায় উন্নয়নের সম্ভাবনাই তত বাড়তে থাকে। এটা শুধুমাত্র একটি তত্ত্ব, এটা কোনো শতভাগ প্রমাণিত কোনো গ্যারান্টিড ফর্মুলা নেই, এটা শুধুমাত্র একটি তত্ত্ব, এর ব্যতিক্রমও বহু রয়েছে। বেশ কিছু বছর আগে হরিয়ানার রাজ্য সরকার একটি নিয়ম চালু করেছিল, যে সকল প্রার্থীরা সেখানকার পঞ্চায়েত ভোটে নির্বাচনী লড়াই লড়তে চায়, তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 10ম ক্লাস পাস বা 10th পাস হতে হবে, এবং যারা পিছিয়ে পড়া শ্রেণী এবং দলিত এবং যারা মহিলা, তাদের জন্য শিক্ষাগত যোগ্যতাকে 8 পাস করা হয়। এবং স্বভাবতই এই নিয়মকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়, সেই সময় সুপ্রিম কোর্টও এটি জানিয়ে দিয়েছিলেন যে এই নিয়মটি সম্পূর্ণ সঠিক। এই নিয়মের সমর্থনে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এই নিয়মের মাধ্যমে গ্রামীণ এলাকা এবং পঞ্চায়েত স্তরে শিক্ষা বিস্তারের চাহিদা আরো বাড়বে, এবং শিক্ষার মানোন্নয়ন হবে, এবং যারা নিজেদের পলিটিক্যাল কেরিয়ার নিজেদের গড়ে তুলতে চায়, তারাও শিক্ষার প্রতি আকৃষ্ট হবে। এখন আপনার মনে হতেই পারে যে তাহলে সকল রকম এমএলএ, এমপি এবং বিভিন্ন রাজ্যের যে লোকাল নির্বাচনগুলি রয়েছে, সেই সকল নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতাকে কেন ম্যান্ডেটরি করা হচ্ছে না? এবং আপনি যদি এটাই ভেবে থাকেন এবং এখনই এটা বলতে চান, তাহলে একটু দাঁড়িয়ে যান। আমি এই ভিডিওতে পরবর্তী যে কথাগুলো বলবো, সেগুলোর ফলে হয়তো আপনার মত বদলালেও বদলাতে পারে। আমাদের স্বাধীন দেশের সাংগঠনিক পরিকাঠামো তৈরির দায়িত্বে ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতো বেশ কিছু শিক্ষিত এবং দূরদর্শী ব্যক্তিরা। এবং অপরদিকে আমাদের দেশের এই মহান সংবিধান রচনা করেছিলেন স্বয়ং ভীমরাও আম্বেদকর, যিনি একজন মহান ব্যক্তি হওয়ার পাশাপাশি তিনি বহু দেশের সংবিধান নিয়ে ঘাটাঘাটি করার পর, বহু গবেষণা চালানোর পর তিনি আমাদের দেশের এই মহান সংবিধানটি তৈরি করেছিলেন। আপনাদের কি মনে হয় তারা কোনো রকম কোনো কারণ ছাড়াই এই নিয়মটি চালু করেছিলেন যে আমাদের দেশের জনপ্রতিনিধিদের কোনো শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড প্রয়োজন হবে না? তারা অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটি নিয়েছিলেন, এবং আজকের এই ভিডিওটিতে আমি তাদের যুক্তি দিয়ে এবং তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করব। ভীমরাও আম্বেদকরের দর্শনে রাজনীতি কোনো মানুষের শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জায়গা নয়। রাজনীতি মানুষের সমস্যাকে তুলে ধরার একটি জায়গা, এবং রাজনীতি সেই সমস্যার সমাধানের প্রচেষ্টার একটি জায়গা। ভীমরাও আম্বেদকর এর পাশাপাশি এটাও মনে করতেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষাই কোনো মানুষকে যোগ্য করে তুলতে পারে না।
এর সঙ্গে সঙ্গে যখন তাকে ভোটারদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন করা হয় এবং ভোটারদের শিক্ষাগত কি রাখা হবে এই নিয়ে যখন আলোচনা করা হয়, এই প্রসঙ্গে ভীমরাও আম্বেদকর বলেছিলেন যে আমরা প্রথম ভুল করব যদি আমরা মনে করি কোনো একজন অশিক্ষিত মানুষ বোকা, এবং আমরা দ্বিতীয় ভুল করব যদি আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিক শিক্ষাই কোনো একজন মানুষের মধ্যে বুদ্ধিমত্তাকে ভরে দিতে পারে। ভীমরাও আম্বেদকরের এই ধরনের মতবাদের আদর্শ উদাহরণ ছিলেন অবিভক্ত মাদ্রাজের মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামারাজ, যিনি নিজে একজন স্কুল ড্রপ আউট ছিলেন। এবং ইনাকে নিয়ে আমি স্বাধীন ভারতের অনবদ্য যে 10 উপকারদের ভিডিওটি বানিয়েছিলাম, ওখানে ইনার কৃতিত্ব নিয়েও আমি আলোচনা করেছিলাম। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নেবেন। এখন আমি বলছি যে ইনি নিজে একজন স্কুল ড্রপ আউট ছিলেন, কিন্তু তার সত্ত্বেও ইনার আমলে মাদ্রাজ সাম্রাজ্যের প্রায় 85% মানুষ শিক্ষার আলিঙ্গনে আসতে পেরেছিলেন, এবং ইনার আমলে মাদ্রাজ সাম্রাজ্যের কৃষি এবং শিল্পে বিপুল পরিমাণ উন্নতি সাধন হয়েছিল। এর পাশাপাশি উনি আমাদের স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী যিনি নিজের রাজ্যে মিড ডে মিল প্রকল্পের প্রচলন করেছিলেন। এবং এই সবকিছুর পাশাপাশি জাতীয় রাজনীতিতেও কুমারস্বামী কামারাজের একটি বিপুল অবদান রয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে শিক্ষাগত যোগ্যতা যে থাকলেই যে শুধুমাত্র মানুষের ভালো করা যাবে এমনটা কিন্তু নয়। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও যে মানুষের উন্নতি সাধন করা যায় তার অন্যতম একটি উদাহরণ হলো কুমারস্বামী কামারাজ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে আমি এক দুটো এরকম ব্যতিক্রমী উদাহরণের কথা কেন আপনাদের সামনে তুলে ধরছি। তার কারণ হলো আমার কাছে এই ধরনের উদাহরণ শুধু এক দুটো নেই, আরো বেশি রয়েছে। এবং অপরদিকে আমি এরকম অনেক জনপ্রতিনিধিদের নাম আপনাদের সামনে তুলে ধরতে পারবো যারা অত্যন্ত শিক্ষিত হওয়ার পরেও বিভিন্ন রকম দুর্নীতির জালে জর্জরিত হয়ে পড়েছে এবং বিভিন্ন রকম অপকর্মে তারা লিপ্ত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি এটা মনে করে থাকি যে কোনো একজন প্রার্থী যদি নির্বাচনী লড়াই লড়তে চায় তাহলে তার শিক্ষাগত যোগ্যতা সেরকম ভাবে বাধ্যতামূলক না করলেও চলবে, কিন্তু তিনি তার নিজের যে এলাকা রয়েছে সেই এলাকার সমস্ত সমস্যা সম্পর্কে ওয়াকিবহল কিনা সেই বিষয়ে তার একটি পরীক্ষা অবশ্যই হওয়া উচিত। এবং যারা যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের এটা দায়িত্ব হওয়া উচিত সেই উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কোনো একজনকে তারা যেন নির্বাচনী লড়াইয়ের টিকিট প্রদান করে। সাধারণত দক্ষিণ কোরিয়াতে যদি কোনো প্রার্থী জনপ্রতিনিধি হতে চান তাহলে তাকে একটি প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করে তারপর জনপ্রতিনিধি হয়ে দেশের কাজে নিযুক্ত হতে হয়। অপরদিকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম ক্যাবিনেট মিনিস্টার যারা রয়েছে, সেটা সেন্ট্রাল ক্যাবিনেটের মিনিস্টার হোক বা স্টেট ক্যাবিনেটের মিনিস্টার হোক, বিভিন্ন মন্ত্রীদেরকে সাহায্য করার জন্য প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী এবং উচ্চ মেধা সম্পন্ন বেশ কিছু আমলারা থাকে। এবং আমাদের দেশের এবং আমাদের রাজ্যের মন্ত্রীদেরকে শুধুমাত্র নিজেদের বিচার এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে এইটুকু সিদ্ধান্ত নিতে হয় যে আমলা প্রদত্ত যে মতামত যেটা তাদের সামনে উঠে আসছে সেই মতামতগুলো আদতেও জনগণের জন্য কতটা উপকারী। এবং এই সকল কারণের জন্যই সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশের আমলা ব্যবস্থাকে স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া নামেও সম্বোধন করেছিলেন। অতঃপর আপনি মানুন অথবা না মানুন, আমাদের দেশের ভারতীয় নির্বাচন পৃথিবীর অন্যতম একটি কঠিন পরীক্ষা এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যেটা প্রত্যেক জনপ্রতিনিধিকেই দিতে হয়। যদিও বর্তমানে ভারতবর্ষের এই নির্বাচনী ব্যবস্থা বেশ কিছু পরিমাণে অর্থবল এবং পেশিবলের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, কিন্তু তারপরেও সর্বোপরি আমি এটাই মনে করি যে একজন ব্যক্তি যদি সঠিক হয়, একজন মানুষ যদি সৎ হয়, তাহলে তার রাজনীতিও সৎ হবে এবং তার করা যে কর্ম সেটিও সঠিক হবে। এবং একজন সৎ এবং মানবিক ব্যক্তি সর্বোপরি সকল মানুষের উন্নতি সাধন করতে পারবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই বিষয়ে অন্য কোনো রকম মত থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং এই ভিডিওটিতে বলা আমার কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।